আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, তোমাদের যে এবছর যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার রয়েছে, তোমাদের একটা গুরুত্বপূর্ণ এসএসসি পেপারে গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে যে ভারতের অধস্তন বিচার ব্যবস্থা সম্পর্কে। এই ভারতের অধস্তন বিচার ব্যবস্থার যে টপিকটা রয়েছে তোমাদের, সেই অধস্তন বিচার ব্যবস্থা সম্পর্কে আজকের আমরা আলোচনা করব। যে ভারতের যে বিচার ব্যবস্থা আছে আমরা জানি, সেই বিচার ব্যবস্থাটা কি ভারত, আমরা জানি প্রত্যেকে যে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসারে ভারতবর্ষকে গড়ে তোলার জন্য ভারতের যে বিচার বিভাগ রয়েছে, সেই বিচার বিভাগটাকেও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে যে ভারতের বিচার বিভাগটা তৈরি করেছে, সেখানে আমরা যদি দেখি তাহলে ভারতের বিচার বিভাগের যে আকৃতিটা দেখব, সেই আকৃতিটা আমরা দেখতে পাবো যে অনেকটা পিরামিড আকৃতির। এই পিরামিড আকৃতির যে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে হাইকোর্ট, এবং তার হাইকোর্টের নিচে রয়েছে যে বিভিন্ন জেলার আদালত, যেগুলো সেগুলোকে আমরা সাধারণত তাদেরকে বলে থাকি বা সেই বিষয়গুলোকে বলে থাকি অধস্তন আদালত। তাহলে এই যে অধস্তন আদালতগুলো রয়েছে, প্রথম ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের নিচে রয়েছে হাইকোর্ট সমূহ। হাইকোর্ট যেটা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। এক্ষেত্রে বলা রয়েছে যে সাধারণত প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে। তবে যদি দেখা যায় যে কোনো রাজ্যের পরিকাঠামোগত পরিস্থিতি ঠিকঠাক নেই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না, 2 বা ততোধিক রাজ্য মিলে একটা হাইকোর্ট তৈরি হতে পারে। সেই হিসেবে আমরা জানি যে আমাদের বর্তমানে ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টা। এবার এই হাইকোর্ট যেহেতু রাজ্যের সর্বোচ্চ আদালত, এই হাইকোর্টের নিম্নে রয়েছে যে আদালতগুলো, তাদেরকে আমরা বলছি জেলার অধস্তন আদালত বা অধস্তন আদালতগুলো। তাহলে এই অধস্তন আদালত যেগুলো রয়েছে, সেই অধস্তন আদালত মূলত রয়েছে হাইকোর্টের নিম্নে। হাইকোর্টের নিম্নে যে আদালতগুলো রয়েছে, সেই আদালতগুলো হচ্ছে মূলত অধস্তন আদালত। এবার এই অধস্তন যে আদালতগুলো রয়েছে, এই আদালত তৈরির মূল কারণ কি না, যে আমাদের যে বিচার বিভাগটা তৈরি করা হয়েছে, সেই বিচার বিভাগটার তৈরির উদ্দেশ্য কি না, যাতে নাগরিকদের স্বাধীনতা, নাগরিকদের অধিকার, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে এই বিচার বিভাগ তৈরি করা হয়েছে। এবং এই বিচার বিভাগের যে নাগরিকদের অধিকার, নাগরিকদের স্বাধীনতা সমস্ত কিছু সুনিশ্চিত করার জন্য যে তৈরি করা হয়েছে, সেই ব্যাপারটা বা সেই বিষয়টা একদম স্থানীয় স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, শীর্ষ স্তর থেকে স্থানীয় স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ভারতের বিচার বিভাগের ক্ষেত্রেও কি করা হয়েছে না, একটা বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার কিছু ক্ষমতা হাইকোর্টগুলোর মধ্যে ছেড়েছে, হাইকোর্ট তার ক্ষমতা হচ্ছে নিম্ন আদালতগুলোর মধ্যে ছেড়েছে। এইভাবে ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে যে নাগরিকের স্বাধীনতা, নাগরিকের অধিকার, নাগরিকের সুযোগ সুবিধা সমস্ত কিছু সুনিশ্চিত করার জন্য, এবং যাতে যে যারা বিচার প্রার্থী থাকছে, অর্থাৎ যে নাগরিকরা ন্যায় বিচার চাইছে, তাদের যথাযথ ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায় বা পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা হয়, তার জন্য এই বিচার ব্যবস্থার কি হয়েছে না, বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আর এই বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে হাইকোর্টের নিম্নে যে আদালতগুলো রাখা হয়েছে, সেই আদালতগুলোকে আমরা সাধারণত অধস্তন আদালত বলছি। এবার এই অধস্তন যে আদালত তৈরি করা হয়েছে, সেই অধস্তন আদালতগুলো যেহেতু নিম্ন স্তরে থাকছে, এই আদালতগুলোতে হচ্ছে আমাদের যে শাসন বিভাগ রয়েছে, সেই শাসন বিভাগ যেহেতু সমস্ত কিছু পরিচালনা করে থাকে, তাহলে এই শাসন বিভাগ যাতে এই অধস্তন আদালতগুলোকে প্রভাবিত করতে না পারে বা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারে বা সার্বিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারে, তার জন্য কি হয়েছে না, আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান এই শাসন বিভাগের প্রভাব থেকে অধস্তন আদালতগুলোকে মুক্ত রাখার জন্য বা মুক্ত করার জন্য দুটো ব্যবস্থা নিয়েছে।
সংবিধানে উল্লেখ রয়েছে দুটো ব্যবস্থা। সেই দুটো ব্যবস্থা বা দুটো বিষয় কি না, একটাকে বলা হচ্ছে জেলা এবং অধস্তন বিচারক যারা থাকবে তাদের যোগ্যতা এবং নিয়োগ কি হবে তার পদ্ধতি সংক্রান্ত বিষয় একদম সুস্পষ্টভাবে সংবিধানে দেওয়া আছে। তাহলে কি প্রথমটা হচ্ছে জেলা বা তার নিচের যে বিচার বিভাগগুলো রয়েছে তাদের যে বিচারকরা থাকবে তাদের যোগ্যতা কি হবে, তাদের কিভাবে নিয়োগ করা যাবে, আর নিয়োগ পদ্ধতিটা কি হবে, A to Z আমাদের সংবিধানে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে, যাতে হচ্ছে আমাদের যে বিচার শাসন বিভাগে যারা রয়েছে তারা তাদের মন মতো তাদের ইচ্ছা মতো কাউকে নিয়োগ না করতে পারে তার জন্য। আরেকটা কি হয়েছে না, এই যে অধস্তন বিচার বিভাগটা রাখা হচ্ছে, এই বিচার ব্যবস্থাটাকে বা এই বিচার বিভাগটাকে কি করেছে না হাইকোর্টের অধীনে রাখা হয়েছে। অর্থাৎ এই বিচার বিভাগও যাতে হচ্ছে তার হচ্ছে কাজটা যথাযথভাবে করতে পারে তার জন্য কি করেছে না হাইকোর্টের নিম্ন হাইকোর্ট এই বিচার বিভাগটাকে তদারকি করতে পারবে বা হাইকোর্ট প্রয়োজনে এই বিচার বিভাগের যে কাজকর্ম থাকবে সেগুলো দেখভাল করতে পারবে। তাই এই বিচার বিভাগগুলোকে হাইকোর্টের নিম্নে রাখা হয়েছে। তাহলে এই হিসাবে আমাদের যে বিচার বিভাগটা হাইকোর্টের নিম্নে তৈরি হয়েছে সেই সামগ্রিক বিচার বিভাগটা হচ্ছে আমাদের অধস্তন বিচার বিভাগ। এবার দেখি যে এই অধস্তন বিচার বিভাগটা কাকে বলে। অধস্তন বিচার বিভাগ বলতে কি বলবো, যে সংজ্ঞা হিসাবে যদি বলে অধস্তন বিচার বিভাগ আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও, যে হাইকোর্টের অধীনে জেলা স্তরে ও নগর স্তরে কিংবা তার নিচে গ্রাম স্তর পর্যন্ত যে আদালতগুলো আছে তাদেরকে বা তাকে অধস্তন আদালত বলে। তাহলে হাইকোর্টের নিচে, আমি আবারও বলছি, হাইকোর্ট যেহেতু রাজ্যের সর্বোচ্চ আদালত তাই এই অধস্তন আদালতগুলো থাকবে হাইকোর্টের নিম্নে। তাই হাইকোর্টের নিম্নে বা হাইকোর্টের অধীনে জেলা স্তরে এবং নগর স্তরে কিংবা তার নিচে যে গ্রাম স্তর পর্যন্ত যে আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোর সমষ্টিবদ্ধতাকে বলছি আমরা অধস্তন আদালত। যেমন এই অধস্তন আদালত অনেকগুলো রয়েছে, যেমন জেলা বিচারকের আদালত, দায়রা আদালত বা মুন্সিফ আদালত, এই সমস্ত হতেই পারে। ঠিক আছে, এবার দেখো যে আমাদের সংবিধানে যেটা উল্লেখ করা রয়েছে যে বিচারকরা যারা নিযুক্ত হবে তাদের নির্দিষ্ট নিয়োগ পদ্ধতি থাকবে বা যোগ্যতা থাকবে। সেই অধস্তন যে আদালতের বিচারপতিরা রয়েছে তাদের যোগ্যতাটা কি, যে একজন বিচারপতি হতে গেলে তার কি যোগ্যতা দরকার, সেখানে আমাদের যে সংবিধানে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে যে একজন বিচারপতি হতে গেলে তার কি যোগ্যতা লাগবে, সেখানে আমাদের সংবিধানে বলা রয়েছে যে যিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চাইছেন, অর্থাৎ যে প্রার্থীটা বিচারপতি হতে চাইছেন তাকে অবশ্যই করে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক ছাড়া কেউ কিন্তু এই অধস্তন আদালতের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে পারবে না। দু নম্বর কি শর্ত রেখেছে, 2 নম্বর শর্ত হচ্ছে যে আমাদের যে আদালতগুলো রয়েছে সেই আদালতগুলো কোনো একটা আদালতে কমপক্ষে 7 বছর অ্যাডভোকেট বা উকিল হিসাবে কাজ করতে হবে বা কাজের অভিজ্ঞতা থাকা চাই, অথবা যে রাজ্যের যে বিচার বিভাগীয় ব্যবস্থাগুলো রয়েছে সেই বিচার বিভাগীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে হয় তোমাকে 7 বছরের অ্যাডভোকেট হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে কিংবা বিচার বিভাগীয় কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তোমার থাকতে হবে, তবে তুমি বিচারক হিসাবে নিযুক্ত হতে পারবে। এবার দেখো যে নিয়োগটা হবে, যে বিচারকদের যে নিয়োগ করা হবে নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিটা কি, সেখানে দেখো বিচারক হিসাবে নিয়োগের পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, দেখো আমাদের যেহেতু আমরা বললাম যে অধস্তন আদালতগুলো কি রাজ্যের সর্বোচ্চ যে বিচার বিভাগ তার নিম্নে যে আদালতগুলো রয়েছে, অর্থাৎ হাইকোর্টের নিম্নে যে আদালতগুলো রয়েছে সেগুলো অধস্তন আদালত। এবার তাদের ক্ষেত্রে সেই অধস্তন আদালতের বিচারপতি নিয়োগ করা হবে। তাহলে সেখানে কি হবে, রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান থাকবে, আমরা যেমন কেন্দ্রের ক্ষেত্রে কি দেখি বেশিরভাগ নিয়োগগুলো করে থাকে কে না আমাদের রাষ্ট্রপতি, কারণ তিনি সাংবিধানিক প্রধান। ঠিক তাহলে রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান থাকবে বা যিনি সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হবেন তিনি এইসব নিয়োগগুলো করে থাকবেন। তাহলে এখানে আমরা দেখব যে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে ভূমিকা পালন করে থাকে কে না রাজ্যপাল। তাহলে এখানে রাজ্যপাল যিনি থাকবেন সেই রাজ্যপাল
আমাদের যে রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ যেটা থাকবে, অর্থাৎ হাইকোর্টের সুপারিশ ক্রমে জেলার বিচারক বা মহানগরী বিচারক বা দায়রা বিচারক এই সমস্ত অধস্তন আদালতের বিচারকদের নিযুক্ত করে থাকেন। তাহলে রাজ্যপাল হাইকোর্টের সুপারিশ ক্রমে জেলা বিচারক, মহানগরীয় বিচারক বা দায়রা বিচারকদের নিযুক্ত করে থাকেন। শুধু নিযুক্ত নয়, এখানে তাদের যদি প্রয়োজন পড়ে বদলির ক্ষেত্রে বা তাদের পদোন্নতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে রাজ্যপাল এখানে মেন ভূমিকা পালন করে থাকে। তবে রাজ্যপাল এখানে কিন্তু হাইকোর্ট যে থাকবে, হাইকোর্টের সুপারিশ অনুসারে কাজ করে থাকবে। তিনি কিন্তু নিজের ইচ্ছা থেকে সমস্ত কিছু করতে পারবে না। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, যে বিচার বিভাগীয় যে অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে, সেই অন্যান্য ক্ষেত্রে যখন কোনো কাজ করবে তখন রাজ্যপাল কি করবে, রাজ্যের যে আমাদের জনকীর্তক রয়েছে বা রাজ্য রাষ্ট্রকীর্তক রয়েছে, যে সেই রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনের সুপারিশ গ্রহণ করে তিনি কাজ করে থাকেন। এবার দেখো যে আমাদের যে অধস্তন আদালতগুলো রয়েছে, সেই অধস্তন আদালতের গঠনটা কিভাবে হচ্ছে। যে আমরা যদি আমাদের অধস্তন আদালতকে দেখি, তাহলে অধস্তন আদালতের যে শ্রেণীকরণ রয়েছে সেটাকে মূলত দুটো দিক থেকে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। একটাকে কি হচ্ছে জেলার অধস্তন আদালত, আর একটাকে বলবো মহানগরী অঞ্চলের অধস্তন আদালত। দুটো ভাগে, একটা শহরাঞ্চল একটা গ্রামাঞ্চল যেটা থাকছে আর কি। সেখানে হচ্ছে জেলার অধস্তন আদালত আর হচ্ছে মহানগরী অঞ্চলের অধস্তন আদালত। এবার দেখো এই যে জেলার যে আদালতগুলো থাকবে তার শীর্ষে থাকবে জেলা বিচারকের আদালত বা দায়রা আদালত। এগুলো হচ্ছে এই বিচারকের শীর্ষে থাকে। এবার দেখো যে আমাদের যে ভাগ করলাম, অধস্তন আদালতকে দুটো ভাগে ভাগ করলাম, একটা জেলার আর একটা মহানগরী অঞ্চলের। এবার জেলার যে অধস্তন আদালত সমূহ রয়েছে, সেই জেলার অধস্তন আদালতকে আবার হচ্ছে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। জেলার অধস্তন আদালতকে দুটো ভাগে, মানে আমরা অধস্তন আদালতকে হাইকোর্টের নিচের যে আদালত তাকে দুভাগে ভাগ করলাম, একটা জেলার একটা মহানগরী অঞ্চলের। এবার জেলার ক্ষেত্রে ধরছি, জেলার যে অধস্তন আদালত রয়েছে সেই অধস্তন আদালতকে দুটো ভাগে ভাগ করছি। জেলার নিম্নে যে আদালত রয়েছে সেই আদালতকে আমরা দুভাগে ভাগ করছি, একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত এবং ফৌজদারি। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, দেওয়ানি আদালত বলতে যেটা মেন বোঝাবে, দেনা পাওনা সংক্রান্ত যে বিষয়টা যে আদালতে হয়ে থাকে সেটা হচ্ছে দেওয়ানি আদালত। হ্যাঁ, দেনা পাওনা থেকে দেওয়ানি, যেটাকে সিভিল বলা হচ্ছে বা সিভিল কোর্ট বলা হচ্ছে। আর ফৌজদারি যেটা থাকবে সেটা হচ্ছে সবসময় মনে রাখবে ক্রিমিনাল, হ্যাঁ, যেগুলো হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কাজ যার সঙ্গে জড়িত থাকবে সেটা হচ্ছে ফৌজদারি আদালত। তাহলে আমরা জেলার যে অধস্তন আদালত থাকছে, জেলার অধস্তন আদালতকে আমরা সাধারণত দুভাগে ভাগ করব, একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত। এবার দেখো দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত যেটা আছে, দেওয়ানি আদালতকে আমরা আবার চার ভাগে ভাগ করব। দেওয়ানি আদালতকে আবার চার ভাগে ভাগ করব। একটাকে কি বলবো, জেলা বিচারকের আদালত, একটাকে অবর বিচারকের আদালত, একটাকে মুন্সিপের আদালত, আর একটা ন্যায় পঞ্চায়েত। তাহলে কি হলো, জেলা যে দেওয়ানি আদালত রয়েছে, দেওয়ানি আদালতকে আমরা আবার চার ভাগে ভাগ করছি। একটা হলো জেলা বিচারকের আদালত, একটা অবর বিচারকের আদালত, একটা হচ্ছে মুন্সিপের আদালত, আর একটা ন্যায় পঞ্চায়েত। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করবে, তোমরা এই বিচার বিভাগের একটা ছক বানিয়ে নেবে, যে প্রথম করবে অধস্তন আদালত, বা একদম শুরুতে করতে পারো যে প্রথম সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের নিচে হাইকোর্ট, হাইকোর্টের নিচে অধস্তন আদালত। এবার অধস্তনটাকে দুটো ভাগে ভাগ করবে, একটা জেলার অধস্তন, একটা মহানগরী অঞ্চলের আদালত, অধস্তন আদালত। এবার জেলাটাকে হচ্ছে দুটো ভাগে ভাগ করবে, দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত। তাহলে আমি যেভাবে ভাগগুলো বলছি বা আমার স্ক্রিনে যে ভাগগুলো তোমরা দেখতে পাবে সেই অনুযায়ী তোমরা করে নেবে, তাহলে তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখো এই দেওয়ানি আদালতটাকে আবার চার ভাগে ভাগ করলাম। একটা কি জেলা বিচারকের আদালত, একটা অবর বিচারকের আদালত, একটা মুন্সিপের আদালত, আর একটা হচ্ছে ন্যায় পঞ্চায়েতের আদালত। তাহলে দেখো এবার যে জেলার আদালত যেটা বলছি, এই জেলার
বিচারকের আদালত যেটা থাকছে, সেই জেলা বিচারকের আদালতটা হচ্ছে জেলার দেওয়ানির আদালতের শীর্ষ বা জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত। তাহলে হচ্ছে কি হলো, যে জেলা বিচারকের আদালতটা হচ্ছে জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত। এই জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত যেহেতু, তাহলে এখানে সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ থাকেন, যিনি হচ্ছেন কি জেলা বিচারক, তিনি হচ্ছে জেলা বিচারক। এবার জেলার অধস্থান আদালতকে যেহেতু আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা দেওয়ানি একটা ফৌজদারি, তাহলে দেখো ফৌজদারিরও শীর্ষে যিনি থাকবেন তিনিও কিন্তু এই জেলা বিচারক। ব্যাপারটা ভালো করে বোঝো যে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত দুটো হচ্ছে জেলার আদালত। তাহলে জেলার আদালতের যদি শীর্ষ হয় যে জেলা বিচারক, তাহলে জেলা বিচারক যেমন দেওয়ানি আদালতের শীর্ষে হবেন, তেমনি কিন্তু তিনি যে দায়রা বিচারক থাকবেন, দায়রা আদালত থাকবেন, সেই দায়রা আদালতেরও শীর্ষে থাকবেন। ঠিক আছে, অর্থাৎ দায়রা বলতে ফৌজদারি বিষয় তিনি হচ্ছে শীর্ষে থাকবেন। তাহলে এবার দেখো যে আমরা কি দেখব না, প্রতিটা জেলা থাকবে, যে প্রতিটা জেলায় সাধারণত একজন করে জেলা বিচারকের আদালত থাকে। প্রতিটা জেলায় সাধারণত একটা করে জেলা বিচারকের আদালত থাকে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক জেলাগুলোর পরিকাঠামো যথাযথ নয়, তাই সেখানে হচ্ছে কি হতে পারে না, 2 বা ততোধিক জেলা মিলে একটা জেলা বিচারকের আদালত হতে পারে। তাহলে সাধারণত একটা করে বিচারকের আদালত থাকবে, জেলা বিচারকের আদালত। কিন্তু অনেক ক্ষেত্রে পরিকাঠামোগত সুবিধার জন্য বা পরিকাঠামোগত পরিস্থিতির কারণে 2 বা ততোধিক জেলা মিলিয়ে একটা জেলা বিচারকের আদালত গঠন করা যেতে পারে। ঠিক আছে, এবার দেখো এই যে জেলা বিচারকের আদালত পাচ্ছি, এই জেলা বিচারকের আদালতের কিন্তু আবার 2 ধরনের এলাকা রয়েছে। একটাকে বলা হচ্ছে মূল এলাকা, একটাকে আপিল এলাকা। মূল এলাকা এবং আপিল এলাকা। এবার এই জেলা বিচারকের যে এরিয়া থাকবে, সেখানে কি হবে না, যখন জেলা বিচারক যেহেতু জেলার শীর্ষ আদালত, তাই ওর নিম্নে যে আদালতগুলো রয়েছে, যেমন আমরা কি দেখি সহজভাবে বললে, আমরা জেলার আদালতের কোনো হচ্ছে রায়ের বিরুদ্ধে যদি যাই, আমরা কোথায় হাইকোর্টে যাব। হাইকোর্টের যদি কোনো রায় আমাদের সন্তুষ্ট না হয়, তাহলে আমরা কোথায় যাব, সুপ্রিম কোর্টে যাব। ঠিক তেমনি এই জেলা বিচারক যেহেতু জেলার সর্বোচ্চ আদালত, তাহলে কি হবে, তার নিম্নে যে আদালতগুলো রয়েছে, সেই আদালতগুলোর কোনো রায় যদি আমাদের অসন্তুষ্ট হয়, তাহলে আমরা কোথায় আপিল করব, জেলা বিচারকের আদালতে। তাই আমরা এখানে কি করব না, যে অবর বিচারকের আদালত যেটা রয়েছে এবং মুনসিফ আদালত রয়েছে, সেই অবর বিচারকের আদালত যেটা হচ্ছে রয়েছে জেলা বিচারকের আদালতের ঠিক নিম্নে, এবং অবর বিচারকের আদালতের নিম্নে রয়েছে কি মুনসিফের আদালত। তাহলে এই জেলা অবর বিচারকের আদালত এবং মুনসিফের আদালতের রায়ের বিরুদ্ধে আমরা জেলা বিচারকের আদালতে আপিল করতে পারবো। ঠিক আছে, এবার এখানে যেহেতু এটা দেওয়ানি, আমি বললাম দেনা পাওনা সংক্রান্ত বিষয় রয়েছে, তাই এখানে কি হবে না, যে কোনো মূল্যের দাবি দেওয়া সংক্রান্ত যে মামলা হয়, যে কোনো কিছু দাবি দেওয়া সংক্রান্ত থাকছে, সেই মামলাটা করা হবে কোথায় না, এই জেলা বিচারকের আদালতে। ঠিক আছে, এবার যদি দেখা যায় জেলা বিচারকের আদালতে যে রায় দান করা হচ্ছে বা যে রায় দিচ্ছে, সেই রায়ে কোনো বিচারপ্রার্থী সন্তুষ্ট নয়, তাহলে তিনি কি করবেন না, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আপিল করতে পারেন। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে যেটা, যে আমরা দেওয়ানি আদালতের প্রথমটা দেখলাম কি, দেওয়ানি আদালতের যে প্রথম শীর্ষ আদালত রয়েছে সেটা হচ্ছে জেলা বিচারকের আদালত। এবার জেলা বিচারকের আদালতের নিম্নে থাকবে কে না, অবর বিচারকের আদালত। এই অবর বিচারক আদালত হচ্ছে মুনসিফ আদালতের উপরে, মুনসিফের যে আদালত রয়েছে তার শীর্ষে, এবং জেলা বিচারকের আদালতের নিম্নে, অর্থাৎ মুনসিফ এবং জেলা বিচারকের আদালত, এই দুটো আদালতের মিডিলে রয়েছে এই অবর বিচারকের আদালত। এই অবর বিচারকের আদালতেরও কিন্তু 2টো এলাকা রয়েছে, একটা মূল এলাকা, একটা আপিল এলাকা।
এখানে সাধারণত কি হবে না, যে মুনসিফ আদালতের যে বিচারগুলো হয়ে থাকে সেই মুনসিফ আদালতের রায়ের বিরুদ্ধে হচ্ছে অপর বিচারকের আদালতে আপিল করা যায়, কিংবা দেখা যাচ্ছে যে বিচারগুলোতে 5,000 টাকার বেশি মূল্যের কোনো অর্থ জড়িত রয়েছে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বা কোনো বিষয়ে জড়িত রয়েছে, যে মামলাটার মূল্য 5,000 টাকার বেশি, এই ধরনের কোনো বিষয় জড়িত রয়েছে, সেই মামলাগুলো কি হবে না অপর বিচারকের আদালতে চলে যাবে। ধরো মুনসিফ আদালতে রয়েছে, কিন্তু সেই আদালতের যে মামলাটা রয়েছে তার মূল্যটা হচ্ছে কি 5,000 টাকার অধিক, তাহলে সেই মামলাটা মুনসিফের আদালতে যাবে না, মুনসিফ থেকে চলে যাবে কি অপর বিচারকের আদালত। কারণ মুনসিফ আদালত যেটা এর নিম্নে রয়েছে অপর বিচারকের আদালতে, সেখানে সাধারণত 1,000 থেকে 5,000 টাকার মূল্য যেগুলো রয়েছে সেই মূল্য সম্পর্কিত বিচার করা যায়। সেখানে যেহেতু 5,000 টাকার ঊর্ধ্বে যদি চলে যায়, তখন হবে কি অপর বিচারকের আদালতের বিচার কার্য। তাহলে এবার দেখো, এর নিম্নে যেটা হচ্ছে আদালত রয়েছে সেটাকে আমরা কি বলবো, যে মুনসিফ আদালত, যেটা অপর বিচারকের আদালতের পরবর্তী স্তরে রয়েছে। এখানে কি হচ্ছে সাধারণত এই আদালতগুলো মহকুমা অঞ্চল বা জেলার শহর অঞ্চল যেগুলো রয়েছে, এই জায়গাগুলোতে এই মুনসিফ আদালতের অস্তিত্ব দেখা যায়। এখানে সাধারণত যে বিচারটা করা হয়, আমি এখনই বললাম যেটা, যে সাধারণত 1,000 থেকে 5,000 টাকার সংক্রান্ত টাকা যে মামলাগুলোতে জড়িত রয়েছে বা সম্পত্তি সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে, সেই মামলাগুলো কি হচ্ছে না মুনসিফের আদালতে হয়ে থাকে। এবার দেখো, যে দেওয়ানি আদালতের সর্বনিম্নে যে আদালতটা রয়েছে, সেই আদালতটাকে আমরা বলবো হচ্ছে ন্যায় পঞ্চায়েত। অর্থাৎ দেওয়ানি আদালতের সর্বনিম্ন স্তর হচ্ছে ন্যায় পঞ্চায়েত, যেগুলো সাধারণত গ্রামাঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। গ্রামাঞ্চলগুলোতে হচ্ছে এই গ্রামাঞ্চলের যে ছোটখাটো বিষয় যেগুলো হচ্ছে অর্থ সংক্রান্ত রয়েছে, এই ছোটখাটো বিষয়ের যে মামলাটা করা হয় বা নিষ্পত্তি করা হয়, বিচার করা হয়, সেগুলো হচ্ছে এই ন্যায় পঞ্চায়েতে হয়ে থাকে। তাহলে এই দেওয়ানি আদালতের দেওয়ানি আদালতের যে ভাগটা রয়েছে, দেওয়ানি আদালতকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করছি। জেলার দেওয়ানি আদালতকে একটা জেলার বিচারকের আদালত, অপর বিচারকের আদালত, মুনসিফের আদালত আর ন্যায় পঞ্চায়েতের আদালত। এবার এখানে যদি কেউ না এখনো বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেখানে বলে দেব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, যে জেলার যে দেওয়ানি অধস্থান আদালত বললাম, জেলার অধস্থান আদালতকে 2 ভাগে ভাগ করলাম। একটা দেওয়ানি আদালত, দেওয়ানি আদালতের 4টে ভাগ পেয়ে গেলাম। ঠিক এবার দেখো ফৌজদারি আদালত যেটা রয়েছে, যে ফৌজদারি সংক্রান্ত মানে আমি কি বললাম, যেখানে বিভিন্ন অপরাধমূলক কাজ এর বিচার করা হয় থাকে, যার ইংরেজি হচ্ছে ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল আমরা ক্রিমিনাল বলতে বুঝি যারা হচ্ছে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকে, ঠিক আছে। এবার এই যে দায়রা যে আদালতটা রয়েছে, ফৌজদারি যে আদালতগুলো রয়েছে, এই ফৌজদারি আদালতকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। জেলার যে ফৌজদারি আদালত রয়েছে, জেলার ফৌজদারি আদালতকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে বলছি দায়রা আদালত, একটাকে বলছি অবর ম্যাজিস্ট্রেটের আদালত, আর হচ্ছে পঞ্চায়েত আদালত। মানে প্রথম হচ্ছে দায়রা আদালত, দায়রা আদালতের নিচে রয়েছে অবর ম্যাজিস্ট্রেটের আদালত, আর অবর ম্যাজিস্ট্রেটের আদালতের নিম্নে রয়েছে হচ্ছে পঞ্চায়েত আদালত। এবার দেখো, যে দায়রা আদালত, দায়রা আদালত ওখানে যেমন দেওয়ানি আদালতের ক্ষেত্রে আমরা কি বললাম, জেলা বিচারকের আদালত শীর্ষ, ঠিক তেমনি জেলার যে অধস্তন আদালতগুলো রয়েছে তার ক্রিমিনালের ক্ষেত্রে সেখানে শীর্ষে রয়েছে দায়রা আদালত। ওখানে আমি একটা বিষয় বলেছি, জেলা বিচারকের আদালতে মামলার বিচার করে থাকেন কে বা বিচার বিভাগের শীর্ষকে যে জেলা বিচারক। এখানেও কিন্তু সেই জেলা বিচারক 2টো ক্ষেত্রে মামলা রায় দিয়ে থাকে বা 2টো ক্ষেত্রে বিচার বিভাগের শীর্ষ থাকে, একটা জেলা বিচারকের আদালতের ক্ষেত্রে আর দায়রা আদালতের ক্ষেত্রে। তাহলে দায়রা আদালতের ক্ষেত্রেও আমরা পাবো যে যিনি জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় অঞ্চল অর্থাৎ জেলা বিচারক হচ্ছে না এই দায়রা আদালতের বিচার কার্য সম্পাদন করে থাকে। এবার এই দায়রা আদালতে কি হয় না, দায়রা আদালতে হচ্ছে কি না অপর ম্যাজিস্ট্রেট আদালত যেগুলো রয়েছে, এই অপর ম্যাজিস্ট্রেটের আদালতের রায়ের বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয়, সেই মামলাগুলো সাধারণত দায়রা আদালতে সংঘটিত হয়ে থাকে বা দায়রা আদালতে করা হয়ে থাকে। এবার দেখো,
এই দায়রা আদালতের নিম্নে যে আদালতটা রয়েছে, তাহলে জেলার যে ফৌজদারি আদালত রয়েছে তার শীর্ষে রয়েছে দায়রা আদালত, দায়রা আদালতের নিম্নে রয়েছে অবর ম্যাজিস্ট্রেটের আদালত। এই অবর ম্যাজিস্ট্রেটের আদালত যেটা থাকছে, এই অবর ম্যাজিস্ট্রেট আদালত সাধারণত দায়রা আদালতের নিম্নে থাকছে। এই আদালতে হচ্ছে যারা বিচার করে থাকেন সেখানে দু ধরনের ম্যাজিস্ট্রেট থাকেন, একটাকে বলা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস আর একটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই যে জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ বা জুডিশিয়াল বা বিচার বিভাগীয় যারা বিচার কাজ করে থাকে, আর একটা নির্বাহী বা এক্সিকিউটিভ কাজ করে থাকে। এবার এই দেখো, জুডিশিয়াল যারা কাজ করে থাকছেন তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা অবৈতনিক ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে মূলত ফৌজদারি মামলাগুলো বিচার করে থাকে, আর একটা হচ্ছে কি না বেতনভোগ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটকে দুভাগে ভাগ করা হচ্ছে, দুটো দিক থেকে দেখা হয়, একটাকে অবৈতনিক ম্যাজিস্ট্রেট আর একটাকে বেতনভোগ ম্যাজিস্ট্রেট। বেতনভোগ ম্যাজিস্ট্রেট যারা থাকেন তারা সাধারণত কি করে না, যেগুলো গুরুত্বপূর্ণ মামলা থাকে সেই গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার করে থাকে। এবার এই গুরুত্বপূর্ণ যে মামলাগুলোর বিচার যারা করে থাকছে সেই বিচারকদেরকে হচ্ছে ম্যাজিস্ট্রেটদের আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ বেতনভোগ ম্যাজিস্ট্রেট যারা থাকছে এই ম্যাজিস্ট্রেটগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই শ্রেণীতে ভাগ করা হয়। এবার এই যে অপর ম্যাজিস্ট্রেটের যে আদালতগুলো থাকছে বা যে জুডিশিয়ারি যারা বিচার বিভাগের সঙ্গে যুক্ত থাকছে, এই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট যেগুলো থাকছে এগুলো সাধারণত কি প্রতিটা জেলায় একজন করে থাকে, প্রতিটা জেলায় সাধারণত একজন করে এই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট থাকেন। ঠিক আছে, এবার দেখো যে এই যে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের যে বিষয়গুলো থাকছে বা অবর পঞ্চায়েতের যে ব্যবস্থাটা থাকছে, এই বিচার বিভাগীয় যে কার্যাবলী যেগুলো বা বিচার বিভাগীয় ব্যবস্থাটা, এইগুলো হচ্ছে কি না 1973 সাল থেকে একটু হচ্ছে সংশোধন করা হয়েছিল, যখন আমাদের ফৌজদারি দণ্ডবিধি বা ফৌজদারি আইন যেটা ছিল সেই আইনটা সংশোধন করার ফলে যে বর্তমানে জম্মু কাশ্মীর এবং নাগাল্যান্ড ছাড়া বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর যে ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা বলছি, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা ছিল ওখানে দেওয়া হলো, এখনই বললাম আমি, সেই ক্ষমতাগুলো অনেকটা হচ্ছে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তার আগে এই ক্ষমতাগুলো ছিল আর কি। এবার দেখো যে ফৌজদারি যে আদালতগুলো রয়েছে সেই ফৌজদারি আদালতের সর্বনিম্ন স্তরে রয়েছে পঞ্চায়েতের আদালত। এই পঞ্চায়েতের আদালতে কি হয় না, সাধারণত যে গ্রাম্য স্তরে বা গ্রামীণ এলাকাগুলোতে যে বিভিন্ন ধরনের গন্ডগোল যেগুলো হয়ে থাকে বা মারামারি হয়ে থাকে, সেই মারামারি যেগুলো গন্ডগোল হয়ে থাকে সেগুলো ছোটখাটো বিষয়গুলো বিচার করা থাকে এই পঞ্চায়েত আদালতে। ঠিক আছে, এটা হচ্ছে গেল পুরোটাই হচ্ছে জেলার অধস্তন আদালত। জেলার অধস্তন আদালতকে তাহলে দুভাগে ভাগ হলো, একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত। দেওয়ানি আদালতকে 4 ভাগে ভাগ করা হলো, জেলার বিচারকের আদালত, অবর বিচারকের আদালত, মুন্সিফের আদালত, ন্যায় পঞ্চায়েতের আদালত। আর ফৌজদারিকে 3 ভাগে, একটা হচ্ছে দায়রা আদালত, একটা অবর ম্যাজিস্ট্রেটের আদালত আর একটা পঞ্চায়েত আদালত। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা আমরা করব যে জেলার অধস্তন আদালতকে দুভাগে ভাগ করে, অধস্তন আদালতকে দুভাগে ভাগ করেছিলাম, একটা জেলার ছিল, একটা মহানগরী অঞ্চলের ছিল। এবার মহানগরী অঞ্চলের যে আদালতগুলো রয়েছে সেখানে আমরা দেখব যে বড় বড় শহরগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কি ধরনের বিচার বিভাগ রয়েছে। সেখানে আমরা সাধারণত যদি দেখি, এই যে ধরো কলকাতা, চেন্নাই, মুম্বাই এই সমস্ত যে আদালতগুলো রয়েছে সেই আদালতের যে যে জেলাগুলো রয়েছে বা মহানগরী অঞ্চলগুলো রয়েছে, এই মহানগরী অঞ্চলের কি হচ্ছে না সর্বোচ্চ যে বিচার বিভাগীয় কাঠামোটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত। সেটাকে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত। এই ম্যাজিস্ট্রেটের আদালতে হচ্ছে কি না মহানগরী অঞ্চলের বিচার কার্যটা সম্পন্ন হয়ে থাকে। যেমন জেলার ক্ষেত্রে জেলার অধস্তন আদালতে হচ্ছে হয়ে থাকছে জেলার যে দেওয়ানি সংক্রান্ত হলে দেওয়ানি আদালত, ফৌজদারি হলে ফৌজদারিও। ঠিক তেমনি শহরাঞ্চলের ক্ষেত্রে যদি হয় বা মহানগরী অঞ্চলের ক্ষেত্রে হয় তখন সেখানে আমরা যাব মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। তাহলে মহানগরী অঞ্চলের বা বড় বড় শহরের ক্ষেত্রে শীর্ষ আদালত যেটা হচ্ছে সেটাকে বলছে মহানগরী ম্যাজিস্ট্রেটের আদালত। তাহলে এই
আদালত যেটা থাকে, তাহলে এটা মহানগরের আদালত। এই আদালতে যে মামলাগুলো করা হয়ে থাকে বা যে বিচার কার্য হয়ে থাকে, সেই মামলার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা এই মামলার রায়ের বিরুদ্ধে আমরা কোথায় যাব না, আমরা যাব হাইকোর্টে আপিল করব। এই মামলার বিরুদ্ধে আমরা এই আদালতের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করতে পারি। তাহলে এবার দেখো, এই যে মহানগরী অঞ্চলের বা মহানগরী ম্যাজিস্ট্রেটের যে আদালত রয়েছে, মহানগরী ম্যাজিস্ট্রেটের আদালত যেগুলো রয়েছে তার নিম্নে রয়েছে। ওখানে আমরা যেমন পেলাম দু ধরনের আদালত, একটা দেওয়ানি আদালত, একটা ফৌজদারি আদালত। মহানগরী ম্যাজিস্ট্রেটের আদালতের নিম্নেও দুভাগে ভাগ রয়েছে, একটা দেওয়ানি সংক্রান্ত রয়েছে, একটা ফৌজদারি। দেওয়ানি যেটা রয়েছে সেটাকে আমরা বলবো নগর দেওয়ানি আদালত, আর যেটা ফৌজদারি সেটা বলবো আমরা নগর ফৌজদারি আদালত। ঠিক আছে, তাহলে নগর দেওয়ানি আদালতের যেটা রয়েছে, নগর দেওয়ানি আদালতের অবস্থানটা কোথায় না, আমাদের যে মহানগরীয় ম্যাজিস্ট্রেট রয়েছে, মহানগরীয় ম্যাজিস্ট্রেট আদালতের নিচে, মহানগরীয় ম্যাজিস্ট্রেট আদালতের নিম্নে রয়েছে এই মহানগরীয় দেওয়ানি আদালত। আর আরেকটা রয়েছে মহানগরীয় যে ফৌজদারি আদালত। ঠিক আছে, এই দুই ধরনের আদালত সাধারণত আমরা মহানগরী অঞ্চলের ক্ষেত্রে দেখব। এখানে আমরা কি বলবো না, যেমন হচ্ছে আগেরটার ক্ষেত্রে বললাম যে দেওয়ানি মানে দেনা পাওনা বা অর্থ সংক্রান্ত বিষয় যখন জড়িত থাকবে সেটা দেওয়ানি আদালতে, আর যখন হচ্ছে কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকবে সেটা হবে কি না ফৌজদারি আদালতে। তাহলে এখানে হচ্ছে মহানগরী অঞ্চলের বা শহরাঞ্চলের ক্ষেত্রে যখন দেওয়ানি সংক্রান্ত বা দেনা পাওনা বা অর্থ সংক্রান্ত যাবে, তখন সেটা কোথায় যাবে না এই নগর দেওয়ানি আদালতে, নগর দেওয়ানি আদালতে। আর যখন হচ্ছে সেটা অপরাধমূলক ক্ষেত্রে যাবে, তখন সেটা হবে কি না যে ফৌজদারি নগর ফৌজদারি আদালতের অধীনে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের যে টোটাল অধস্তন আদালতগুলো রয়েছে, সেই অধস্তন আদালতের শ্রেণী বিভাগ। এবার বিষয়টা যদি তোমাদের হচ্ছে কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি সেই বিষয়টা হচ্ছে সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরে আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিও।